আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি সমাধান করব এসএসসি হিসাব বিজ্ঞান নবম অধ্যায় রেওয়া মিলের 3 নং সৃজনশীল প্রশ্ন নিয়ে। আজকে 3 নং সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দিব। সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখতে হবে এবং নোট করতে হবে। আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে দিব। সো চলো আমরা সরাসরি ক্লাসে যাই এবং আজকের এই টপিকটা আমরা সমাধান করি। আসলে এই টপিকটা নিয়ে পূর্বে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। সো তোমরা খুবই আগ্রহ দেখিয়েছো এবং কমেন্টে বারবার লিখেছো পরবর্তী সৃজনশীল নিয়ে আলোচনা করার জন্য। এই জন্য পরবর্তী সৃজনশীল সমাধান না করে আর পারছি না। তো দেখো আমরা আছি এটা 3 নং সৃজনশীল। হ্যাঁ, এটা হচ্ছে 3 নং সৃজনশীল 139 পৃষ্ঠায় 3 নং সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিচ্ছি। সো এইখানে দেখো ক নম্বরে বলেছে কি মেসার্স সালেহ অ্যান্ড কং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত টাকা। তো আমাদেরকে এটা জানতে হবে যে মূলধন জাতীয় প্রাপ্তি আসলে কোন কোন লেনদেনগুলো হয়ে থাকে, কোন কোন লেনদেনগুলো মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে আমরা ধরতে পারি। সো 3টা জিনিসকে আমি সবসময় মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে প্রাধান্য দিয়ে থাকি। সেটা হচ্ছে মূলধন আনায়ন, মালিক যদি মূলধন আনে, কি বললাম, মূলধন আনায়ন যদি এমন থাকে যে মূলধন আনছে তাহলে সেটাকে মূলধন জাতীয় প্রাপ্তি ধরবা। কারণ মালিক যে মূলধন দেয় এটা কিন্তু মালিক প্রতিদিন দেয় না। ব্যবসার পরিস্থিতি খারাপ হলে হয়তো বা কিংবা ব্যবসার পরিধি বাড়াতে হলে তখন মালিক কিছু ইনভেস্ট করে। সো এটা প্রতিনিয়ত দেয় বা প্রতি মাসে মালিক দিবে প্রতিষ্ঠান এমন না, যেটা প্রতি মাসে দেওয়ার নিয়ম আছে এরকম না। সো 2 নাম্বার হলো কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করলে, যে কোনো স্থায়ী সম্পদ কি কি হতে পারে আমি বলে দিচ্ছি। স্থায়ী সম্পদ বিক্রয়, খেয়াল করো, যে কোনো স্থায়ী সম্পদ বিক্রয় হতে পারে, জমি, দালানকোঠা, ভূমি, যন্ত্রপাতি, আসবাবপত্র, এই ধরনের যে কোনো। তারপরে 3 নাম্বারটা হচ্ছে তোমার ঋণ গ্রহণ, যে কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ হতে পারে, সেটা দীর্ঘমেয়াদী হতে পারে গ্রহণ। সো সেটা তোমার বন্ধকি ঋণ হতে পারে বা ব্যাংক থেকে ঋণ হতে পারে। সো যে কোনো ঋণের পাশে দেখবা পার্সেন্ট দেওয়া থাকবে, একটা পার্সেন্ট দেওয়া থাকবে, ঠিক আছে। ওই পার্সেন্টটা দেওয়া থাকলে তো শিওর একবারে যে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। সো এই 3টা এন্ট্রি তুমি যখন পাবা তখন তুমি সেটাকে মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে গ্রহণ করতে পারো। বইয়ের মধ্যে নোট করে রাখো, হ্যাঁ, বইয়ের মধ্যে নোট করে রাখো। ওকে, সো এখন আমরা এখানে ক নাম্বার সমাধান করব, ঠিক আছে, ক নাম্বারটা সমাধান করব। তো ক নাম্বারের ছকটা হয় সচরাচর এখানে কি বলেছিল, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। তো আমরা মূলধন জাতীয় প্রাপ্তি লিখব। এখানে ছকটা কেমন হবে আমরা ছকটা আগে দিয়ে নিই। ক নাম্বারের এই ধরনের উত্তরগুলো লেখার জন্য সচরাচর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে বিবরণ টাকা বিবরণ বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এই ছকটা করে থাকি। সো এখানেও আমি সেম ছকটা করব। এখানে লিখব কি বিবরণ, তারপরে এখানে লিখব টাকা, আর এখানেও কি লিখব, টাকা লিখব। সো বিবরণ টাকা, এটা হচ্ছে আমাদের ছক। তারপর আমরা সরাসরি অঙ্কে যেয়ে তারপর উদ্দীপক দেখে দেখে আমরা খুঁজে বের করব, ওই 3টার আলোকেই বের করব, ঠিক আছে। তো বইয়ের মধ্যে পুরো উদ্দীপকটা দেখলে বুঝতে পারবো যে ওই 3টার মধ্যে কি কি আছে। তো দেখো আমরা যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে পাই প্রারম্ভিক মজুত পণ্য, এটা আসবে না, ক্রয় এটা আসবে না, বেতন আসবে না, পাওনাদার না, দেনাদার না, ব্যাংক জমার উদ্বৃত্ত না, আন্তঃফেরত না, জাহাজ ভাড়া না, প্রদেয় বিল না। এই যে খেয়াল করো গৃহীত ঋণ লেখা আছে, খেয়াল করো গৃহীত ঋণ মানে কি আমি ঋণ গ্রহণ করেছি। সো যদি আমি ঋণ গ্রহণ করে থাকি তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ আমি তো ঋণটা ডেলি নিব না, আমি নিব কি অনেক দিন পর ঋণ গ্রহণ করব। সো এটা একটা কি অনিয়মিত লেনদেন, এটা নিয়মিত না, এটা মাথায় রাখতে হবে। তো তাহলে কত টাকা গৃহীত ঋণ, 13,000 টাকা। খেয়াল করো এই যে 13,000 টাকা গৃহীত ঋণ হচ্ছে 13,000 টাকা। তাহলে এখানে লিখবো কি গৃহীত ঋণ, গৃহীত ঋণ 13,000 টাকা। আমি কিন্তু বলেছিলাম কি কি, মূলধন আনায়ন, ঋণ গ্রহণ, আর কোন স্থায়ী সম্পদ বিক্রি করলে সেটা মূলধন জাতীয় প্রাপ্তি হয়। তার মধ্যে আমি একটা পেয়ে গেছি। ওকে, আমি একটা অলরেডি পেয়ে গেছি। এবার দেখো এরপরে কি আছে, গৃহীত ঋণের পরে আছে দেখো মূলধন। খেয়াল করো গৃহীত ঋণ দালানকোঠায়, কিন্তু দালানকোঠা বিক্রয় না, এটা দালানকোঠা কি ক্রয়, কারণ এখানে বলা নেই বিক্রয় না ক্রয়, তাহলে ধরে নিবা কি ক্রয়। যদি দালানকোঠা এখানে বিক্রয় লেখা থাকতো তাহলে এটাও আমরা লিখতাম। বরাদ্দকৃত বারটা আসবে না, মূলধনে যে মূলধন আনায়নটা কি একটা মূলধন জাতীয়
প্রাপ্তি, এটা নিয়মিত হয় না। বিক্রয়, বহিঃফেরত, মণিহারি, কমিশন, সন্দেহজনক দেনা সঞ্চিতি, এগুলো একটাও কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি না। আমি যে তিনটা বলেছিলাম সেই তিনটাই তুমি ম্যাক্সিমাম অঙ্কে পাবা। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কত টাকা? ৬৭,০০০ টাকা। এই যে ৬৭,০০০ টাকা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন আনয়ন। তাহলে লিখবো কি মূলধন ৬৭,০০০ টাকা। সো এই ৬৭,০০০ এটার সাথে যোগ করলে কত হয়? ৮০,০০০ টাকা, রাইট? ৮০,০০০ টাকা। সো এটা ডাবল দাগ দিয়ে হিসাবটা বন্ধ করে দাও। ওকে, সো এটা হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। মূলধন জাতীয় কি প্রাপ্তির পরিমাণ ৮০,০০০ টাকা। ঠিক আছে, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ ৮০,০০০ টাকা। এরপরে আমরা খ নাম্বারে যাব। দেখো আমরা কোথায় যাব? খ নাম্বারে। সো ক নাম্বারটা মুছে ফেলি, ক নাম্বার আর দরকার নাই। এবার আমরা খ নাম্বারে যাব। সো একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, একটা মিনিট একটু টাইম নিচ্ছি। ৪৯৯ টাকা আমি হিসাব বিজ্ঞান কোর্স করাচ্ছি। মাত্র ৪৯৯ টাকা দিয়ে তুমি তোমার এসএসসি হিসাব বিজ্ঞান বইটা পুরোটা শেষ করে ফেলতে পারবা। সো এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। একবার ভর্তি হও ৪৯৯ টাকা দিয়ে, আর প্রতি মাসে কোনো টাকা দিতে হবে না। আর একবার তুমি তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস করবা। আর আমি ক্লাস করে জুম অ্যাপে। তুমি যতক্ষণে ভাবতেছো আমি ভর্তি হব কি হব না, আসলে কি ক্লাস করায় না, আসলে এখানে প্রুফ দেওয়ার কিছু নেই। এই বোর্ডে ক্লাস করাই, এখানে আমার পেজ দেখতে পাচ্ছ, আমার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ। সো এখানে তুমি অনেক কমেন্ট খুঁজে দেখতে পাবা যে আসলে আমি ক্লাস করাই কিনা বা ফাঁকি দেই কিনা, এটা তুমি নর্মালি কিন্তু বুঝতে পারবা, কোথাও না কোথাও কমেন্টে থাকবে। সো এত দ্বিধাদ্বন্দ্ব না করে তুমি মাত্র ৪৯৯ টাকা, তুমি তো প্রতি মাসেই ১,৫০০ টাকা ২,০০০ টাকা প্রাইভেটে খরচ করতেছো। তুমি মাত্র একটা বার ৪৯৯ টাকা দিয়ে ভর্তি হও, তারপর দেখো তুমি যদি না পারো তুমি টাকা ফেরত চাই আমার কাছে, কোনো সমস্যা নেই, কোনো দুঃখ নেই। না বুঝলে তো ফেরত নিবাই, তাই না? তুমি না বুঝলে আমার কাছে পড়বা না। সো তুমি লেকচার শিট ফ্রি পাবা, ফ্রি হচ্ছে তোমার পুরো বোর্ড পরীক্ষা পর্যন্ত টানা ক্লাস করতে পারবা। এটা একদম অফার। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সবচেয়ে বড় কথা হলো তুমি তোমার লেকচার শিটগুলো পেয়ে যাবা। ঠিক আছে, লেকচার শিটগুলো তুমি নিয়মিত পাবা। ক্লাসগুলো হচ্ছে তোমার পুরো বই একবার শেষ হওয়ার পরে তুমি একাধিকবার শেষ করতে পারবা বোর্ড পরীক্ষা পর্যন্ত। সো এত সুযোগ সুবিধা দিচ্ছি এই কারণেই যে তোমরা একটু ভালো রেজাল্ট করো। একসময় তো আমার কথা বলতে পারবা যে না আমি ওনার কাছে পড়েছিলাম অনলাইনে। সো এটাই হচ্ছে আমার সুনাম, আর কিছুই না। হ্যাঁ, এই জিনিসটাই আমি চাই। মাত্র ৪৯৯ টাকা, গরিব দুঃখী সব স্টুডেন্টদের কথা চিন্তা করেই এই ফিসটা আমি নিচ্ছি। সো একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। সো দেখো এখানে হচ্ছে খ নাম্বারটা লিখবো। খ নাম্বারে কি বলতে চাচ্ছে দেখি। খ নাম্বারে বলতেছে যে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নিরূপণ করো। মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়টা সচরাচর আমরা দুই ভাগে বিভক্ত করে থাকি। তো মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার জন্য ছকটা কিভাবে আমরা করব? ৩টা টাকার ঘর দিব। কয়টা? ৩টা। তাহলে আমরা প্রথমে লিখব কি বিবরণ, আর এ পাশে টাকা, এখানে টাকা, এখানে টাকা। সো এখন দেখো আমরা মানে যেটা বলতেছিলাম আমি একটু আগে, যে আমরা এটা দুই ভাগে ভাগ, অঙ্কটা কিন্তু অনেক বড়, আমরা এটা দুই ভাগে ভাগ করে থাকি সচরাচর। এক নাম্বার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করি। কি বের করি? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয়। সো বিক্রিত পণ্যের ব্যয়ের একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী আমরা বের করে থাকি। আর আমরা আরেকটা ছক মানে আরেকটা শিরোনাম দেই, সেটা হচ্ছে অন্যান্য পরোক্ষ খরচ। কি দেই? অন্যান্য পরোক্ষ খরচ। সো আমরা এখানেই দিতে পারি, আমাদের বেশি বড় ঘর দরকার হবে না। অন্যান্য পরোক্ষ খরচ, পরোক্ষ খরচ। সো এই হচ্ছে একটা শিরোনাম। এই দুটো শিরোনামের মধ্যে আমরা সব মূলত লিখে থাকি। সো এবার আমরা প্রথম যে কাজটা করব, এইখানে লিখব, প্রথমে লিখব কি প্রারম্ভিক মজুত পণ্য। কি লিখব? প্রারম্ভিক মজুত পণ্য। তো প্রারম্ভিক মজুত পণ্য কত? প্রারম্ভিক মজুত কত টাকা আছে দেখো, প্রারম্ভিক মজুত আছে হচ্ছে ৩৪,০০০ টাকা। তাহলে আমরা এখানে লিখব ৩৪,০০০ টাকা। ওকে, তারপরে এর সাথে আমরা ক্রয় লিখে থাকি। ক্রয় আছে এই যে ১,০০,০০০ টাকা। কিন্তু একটা কাজ দেখো, ক্রয়ের সাথে একটা ফেরত আছে এখানে, এই যে বহি ফেরত দেওয়া আছে। ক্রয়ের সাথে এই যে বহি ফেরত দেওয়া আছে, বহি ফেরত। এই বহি ফেরতের টাকাটা আমরা কি করব? ক্রয় থেকে বাদ দিব। বহি ফেরত মানে কি? এই ৬,০০০ টাকা বাদ যাবে। বহি ফেরত এই ৬,০০০ টাকা বাদ যাবে।
তো যেটা বলতে যাচ্ছিলাম, বহি ফেরত জিনিসটা কি, তুমি পণ্য ক্রয় করে এনেছিলে সেটা আবার ফেরত দিয়ে দিছো, সো তুমি বাইরে ফেরত দিছো, বহি ফেরত মানে বাইরে ফেরত দেওয়া। তো ৬০০০ টাকা ক্রয় থেকে বাদ যাবে, ঠিক আছে, ৬০০০ টাকা ক্রয় থেকে বাদ যাবে। তো ক্রয় কত টাকা আছে, ১ লক্ষ টাকা। তো এখানে লিখবো কি ক্রয়, প্রারম্ভিক মজুদ লিখেছি না, এখন লিখবো ক্রয়। তো ক্রয় লিখবো ইনার কলমে ১ লক্ষ টাকা, ফার্স্ট কলমে লিখবো, তারপর ওখান থেকে বাদ দিব হচ্ছে ফেরত। কি বাদ দিব, ফেরত বাদ দিব। ফেরত বাদ দিব কত, ৬০০০ টাকা। ফেরত ছিল ৬০০০ টাকা, রাইট, ফেরত ছিল হচ্ছে ৬০০০ টাকা। ওকে, ৬০০০ টাকা ফেরত দিলাম, তাহলে কত হয়, ৯৪,০০০ টাকা হয়, রাইট, ৯৪,০০০ টাকা হয়। তারপর আমরা এখানে দেখব আরও কিছু খরচ থাকে, সেই খরচগুলো আছে কিনা। যেমন এই খরচগুলো লিখে রাখো, বইয়ের পেজে লিখে রাখো বা যেখানে পারো লিখে রাখো। আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, ক্রয় পরিবহন, এগুলো লিখে রাখো। আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, ক্রয় পরিবহন, মজুরি, হ্যাঁ, ক্রয় পরিবহনে আরেকটা আন্ত পরিবহন, ঠিক আছে। তো এগুলোর মধ্যে কোনোটা আছে কিনা দেখো। যদি দেখি তাহলে প্রারম্ভিক মজুদ, ক্রয় তো আমি লিখেছি, সরাসরি ক্রয়, এগুলো আর কি, মানে প্রত্যক্ষ খরচ, বেতন, পাওনাদার, দেনাদার, ব্যাংক জমা, উদ্বৃত্ত, আন্তঃফেরত, জাহাজ ভাড়া। এই যে দেখো জাহাজ ভাড়া কত টাকা আছে, জাহাজ ভাড়া আছে ৫,০০০ টাকা। তাহলে এই ৫,০০০ টাকা কিন্তু প্রত্যক্ষ খরচ, তো এই জাহাজ ভাড়াটা এখানে বসবে, জাহাজ ভাড়া। তো খেয়াল করো, জাহাজ ভাড়া যদি আমি এখানে বসাই, এখানে আমদানি শুল্ক থাকলেও বসাতাম, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ডক চার্জ, ক্রয় পরিবহন, বারবার বলতেছি, এগুলো থাকলে আমি এখানে লিখে দিতাম। তো কত টাকা ছিল, ৫,০০০ টাকা ছিল, রাইট, ৫,০০০ টাকা ছিল। তাহলে এই তিনটে এখন যোগ করতে হবে, ঠিক আছে, এই তিনটে এখন কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে ৩৪,০০০ আর হচ্ছে ৯৪,০০০, হচ্ছে ৯৮,০০০, ৯৮,০০০, ২৮,০০০ আর ৩৩,০০০, ১,৩৩,০০০ টাকা, ১,৩৩,০০০ টাকা। এটা হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে গেছে ১,৩৩,০০০। যদি সমাপনী মজুদ পণ্য থাকতো এখানে, তাহলে আমরা এখান থেকে বাদ দিতাম, এই সবগুলো যোগ করে সেখান থেকে বাদ দিয়ে দিতাম, সমাপনীটা বাদ দিতে হয়, মনে রাখবা এটা। সমাপনী যদি এখানে কোথাও থাকতো তাহলে কি করতাম, বাদ দিতাম। এখানে কোথাও সমাপনী মজুদ নাই, সমাপনী মজুদ না থাকার কারণে আমরা বাদ দিতে পারছি না, ঠিক আছে। ওকে, এবার অন্য পরোক্ষ খরচ কি কি আছে দেখো, সেগুলো টানা লিখে দেব। প্রারম্ভিক মজুদ প্রত্যক্ষ, ক্রয় প্রত্যক্ষ, বেতন হচ্ছে পরোক্ষ, বেতন কি অন্যান্য পরোক্ষ খরচ, কত টাকা আছে, ১২,০০০ টাকা। সো বেতনে ১২,০০০ টাকা লিখবো, বেতন। এখানে আমরা সচরাচর এই ঘরে লিখে থাকি, যদি এর সাথে কোনো সমন্বয় থাকতো, বকেয়া কিংবা অগ্রিম, তাহলে এখান থেকে ঝামেলা মেরে ওখানে নিয়ে যেতাম। বেতনের পরে পাওনাদার আসবে না, দেনাদার আসবে না, ব্যাংক জমার উদ্বৃত্ত আসবে না, আন্তঃফেরত আসবে না, জাহাজ ভাড়া দিয়ে দিয়েছি, প্রদেয় গৃহীত ঋণ দিয়ে দিয়েছি, দালান কোটা, বরাদ্দকৃত বাট্টা। খেয়াল করো, তুমি বাট্টা বরাদ্দ করছো, তাহলে এটা তোমার জন্য একটা ব্যয়, সো এটা কি হবে, ডেবিট হবে। কত টাকা, ১০,০০০ টাকা, ঠিক আছে, ১০,০০০ টাকা বরাদ্দকৃত বাট্টা। সো এখানে লিখবো কি, বরাদ্দকৃত বাট্টা, বরাদ্দকৃত বাট্টা। সো বরাদ্দকৃত বাট্টা হচ্ছে ১০,০০০ টাকা, এখানে লিখো ১০,০০০ টাকা। এগুলো মুখস্থ করতে হয় কিছু কিছু হিসাব, হ্যাঁ, মানে মনে রাখতে হয়। তারপর মূলধন আসবে না, বিক্রয় না, বহি ফেরত না, মণিহারি। খেয়াল করো, মণিহারিটা কি একটা মুনাফা জাতীয় ব্যয়, মণিহারি কিন্তু নিয়মিত খরচ হয়। মণিহারি জিনিসটা আসলে কি, খায় না মাথায় দেয়, অনেকে জানো না। মণিহারি হচ্ছে খাতা, কলম, পেন্সিল, রাবার, যেগুলোর দাম কম এবং ব্যবহার করা যায় ১-২ সপ্তাহ পর্যন্ত। সো এগুলোকে ছোট ছোট খরচ আলাদা হিসাব না করে একসাথে হিসাব করতে হয়, এই জন্য এটাকে বলা হয় মণিহারি। সো এটা মাথায় রাখবা, মণিহারি। সো মণিহারি কত টাকা ছিল, ৫,০০০ টাকা ছিল মণিহারি, এই যে ৫,০০০ টাকা। সো মণিহারি লেখো এখানে ৫,০০০ টাকা, মণিহারি ৫,০০০ টাকা। তারপর আর কি খরচ আছে, এই যে কমিশন। কমিশন কিন্তু একটা ব্যয়, শুধু কমিশন লেখা আছে, কিন্তু কমিশন পাইলাম না দিলাম কিছুই লেখা নেই, তাহলে কি ধরে নিব, কমিশন একটা ব্যয়, হ্যাঁ, ডেবিট ধরে নিব। কমিশন কি একটা ব্যয়, ৯,০০০ টাকা। সো এই কমিশনটা এখানে লিখতে হবে, কমিশন ৯,০০০ টাকা, ৯,০০০ টাকা। ওকে, আর কোনো ব্যয় আছে কিনা, কমিশন। এই যে দেখো, সন্দেহজনক দেনার সঞ্চিতি, আসলে এটাকে বলা হয় বিপরীত খরচ। এই যে সন্দেহজনক দেনার সঞ্চিতি, এটাকে কি বলা হয়, বিপরীত খরচ বলা হয়। এর একটা জুড়ি আছে, সেটা কি অনাদায়ী পাওনা। কি সেটার নাম কি, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা। তো এই অনাদায়ী পাওনা, এইটা থেকে মূলত, এইটার যে টাকা না, ওই টাকা থেকেই মূলত আমরা এই সঞ্চিতিটা বাদ দেই। ওই যে বিপরীত খরচ বলেছি, মানে এটা তো একটা খরচ, এই খরচটাকে কমাই দেয়। বিপরীত খরচ মানে কি, খরচটাকে কমাই দেবে।
তো এখন কথা হচ্ছে ওর যে জুড়ি, ওর যে জুটি সে তো নাই, মানে অনাদায়ী পাওনা তো নাই, তা ও কার থেকে বাদ যাবে? ও এখনো বাদ যাবে, যদি ওর সঙ্গী সাথী নেই, ও যা থেকে বাদ যায় মানে ওটাকে বলে বিপরীত খরচ, খরচের পরিমাণটা কমায় দেয় কে? অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এই অনাদায়ী পাওনা যে খরচ, সেই খরচটা আমাদের কাছে নাই এই পুরো রেওয়া মিলে। তাহলে এখন কি করতে হবে? এইটা ও নিজে নিজে বসবে এবং বিয়োগ হয়ে বসবে। কিভাবে? এই যে দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতি, পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা ছিল? ৮০০০ টাকা ছিল। এটা বিয়োগ করবে, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে বসাই দেবো ৮০০০ টাকা। বেশ, কোনো ঝামেলা নেই, ৮০০০ টাকা বিয়োগ চিহ্ন দিয়ে বসাই দিব, তাহলেই হবে। সো এভাবেই কিন্তু আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বাদ দেই, কিন্তু এইখানে ওর জুটি না থাকার কারণে আমরা এটাকে এভাবে বাদ দিচ্ছি, ঠিক আছে? এভাবে বাদ দেওয়া লাগতেছে। সো এখন কথা হচ্ছে আমরা যেটা করব, সবগুলো যোগ করব, করে খালি এটা বাদ দিব, ঠিক আছে? ১২,০০০ আর ১০ ২২,০০০, ২২ আর ৫ কত? ২৭,০০০, ২৭ আর ৯,০০০ কত হয়? ৩৬,০০০, ৩৬,০০০ থেকে ৮,০০০ বাদ দিলে ২৮,০০০ টাকা হয়। সো এটা হচ্ছে অন্যান্য পরোক্ষ খরচ। তাহলে এটাও তো আমাদের একটা খরচের মধ্যে পড়ে, তাই না? এটাও কি আমাদের একটা খরচ না? তাহলে এই প্রত্যক্ষ খরচ আর পরোক্ষ খরচ দুটো একসাথে যোগ করতে হবে। ১,৩৩,০০০ আর হচ্ছে ২৮,০০০, কত? ১,৩৩,০০০ আর কত? ২৮,০০০। তাহলে কত হবে? ১,৬১,০০০ টাকা হবে। ১,৬১,০০০ টাকা। খেয়াল করো, এইটা আর এটা যোগ করে ১,৬১,০০০ টাকা হবে। তাহলে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের হয়েছে। কি বললাম? মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ চাইছে, তাই আমরা বের করলাম। একটু দেখো, তোমরা বোঝার ট্রাই করো। বিক্রিত পণ্যের ব্যয় একটা শিরোনাম দিবা, অন্যান্য পরোক্ষ খরচ একটা শিরোনাম দিবা, দুটো শিরোনামে পুরো অঙ্কটা সমাধান করবা। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, তারপর ক্রয়ের সাথে শুধুমাত্র কোনো ফেরত থাকলে সেটা বাদ দিয়ে থাকি। ক্রয় ফেরত কিংবা হচ্ছে ফেরত প্রদান বা বহি ফেরত লেখা থাকতে পারে, সো এটা মাথায় রাখবা। আর এছাড়া এই যে একটা খরচ যেমন লিখেছি এখানে, তো এরকম খরচ থাকে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, মজুরি, কারখানার যন্ত্রপাতির অবচয়, এই ধরনের কিছু থাকে। পড়তে পড়তে জানতে পারবা, অঙ্ক করতে করতে জানতে পারবা। অন্যান্য পরোক্ষ খরচের মধ্যে আছে যেগুলো পণ্য বিক্রয় রিলেটেড কিংবা শোরুমের মধ্যে খরচ হয়, যেমন বেতন, বরাদ্দকৃত বাট্টা, মনিহারি, কমিশন। সবচেয়ে কঠিন ব্যাপার অনাদায়ী পাওনা সঞ্চিতি, এখানে বিয়োগ হলো কেন? আসলে ও হচ্ছে বিপরীত খরচ। কি বলেছি বারবার? ও বিপরীত খরচ, মানে খরচটাকে কমায় দেয়। সো এখানে খরচ, ওর যে জুড়ি, ও যা থেকে বাদ যায় সে নাই, মানে অনাদায়ী পাওনা নাই, এজন্য অনাদায়ী পাওনাতে থাকলে সেখান থেকে বাদ দিতাম। তো অনাদায়ী পাওনা না থাকার কারণে ও নিজে নিজে একা একা বসে গেছে, এখানে সবগুলো যোগ করে ওকে বিয়োগ করে দিছে। ২৮,০০০ হয়েছে। আগের ছিল পরোক্ষ প্রত্যক্ষ খরচ, আর এখন হচ্ছে পরোক্ষ খরচ, দুই খরচ একসাথে করে ১,৬১,০০০ টাকা হয়েছে। তো এরপর আমরা করব রেওয়া মিল, মেবি আর থাকবে, থাকার কথা, হ্যাঁ বুঝতে দিলাম, রেওয়া মিল থাকবে। বলছে কি, একটি রেওয়া মিল প্রস্তুত করো। উদ্দীপকের আলোকে মেসার্স সালেহ অ্যান্ড কং এর একটি রেওয়া মিল প্রস্তুত করো। তো আমরা এখন রেওয়া মিলের ছক করব। তো রেওয়া মিলের ছক করতে গেলে সচরাচর যেটা করতে হয়, আমরা চাইলে পুরো বোর্ডটাকে দুই ভাগে ভাগ করে নিব। খেয়াল করো, হ্যাঁ, একটা রেওয়া মিল মনে করো এটা, হ্যাঁ, আমরা দুই ভাগে ভাগ করে নিব। নেয়ার পরে এখন হচ্ছে এখানে শিরোনাম দিব, এখানে শিরোনাম দিব। আমি উপরের নামটাম, তোমরা এটা হচ্ছে বুঝে নিও, ঠিক আছে? এটা তোমরা বুঝে নিও, ট্রাই করে বোঝার জন্য কিভাবে বুঝতে হয়। হ্যাঁ, মানে উপরে যে নাম লিখতে হয় না, রেওয়া মিল, প্রতিষ্ঠানের নাম, এটা আর কি ট্রাই করবা তোমরা। তারপর আমি লিখে দিচ্ছি অ্যান্ড কং, অনেক বড় নাম, তো আমি এখানে লিখি মেসার্স সালেহ অ্যান্ড কং। হ্যাঁ, মেসার্স সালেহ অ্যান্ড কং। তারপর এখানে কি লিখবো? রেওয়া মিল। কি লিখবো? রেওয়া মিল। হ্যাঁ, তারপরে রেওয়া মিলটা কত তারিখের খেয়াল করো। রেওয়া মিলটা লিখবো হচ্ছে ৩১ ডিসেম্বর ২০১৭ সালের, ৩১ ডিসেম্বর ২০১৭ সালের। এগুলো ম্যান্ডেটরি না, এই নিচের লাইনটা তারপরে লিখলাম। ওকে, এখানে লিখবো কি? হিসাবের শিরোনাম, বা হচ্ছে তোমার নর্মালি আমরা লিখে থাকি যা হিসাবের শিরোনাম কিংবা বিবরণ লিখতে পারি আমরা চাইলে। তো আমি লিখি হিসাবের শিরোনাম, হিসাবের শিরোনাম, শিরোনাম। আর এটা হচ্ছে আমরা রেওয়া মিলটা করতেছি খতিয়ানের জেরগুলো নিয়ে, সব খতিয়ানের জেরগুলো একসাথে করে তারপর করতেছি। সেখানে লিখবো কি? খতিয়ান পৃষ্ঠা। এটা লিখবো ডেবিট টাকা, মানে এই ঘরের মধ্যে সব ডেবিট টাকাগুলো বসবে, আর এখানে ক্রেডিট টাকা।
সো এই পাশে ডেবিট আর এখানে কি ক্রেডিট, এটা মাথায় রাখবে, আমি জাস্ট এ করে দিলাম। হ্যাঁ, সো এখন হচ্ছে আমি কি করতে পারি, আমরা সরাসরি এখান থেকে দেখব আর তথ্যগুলো লিখবো, যেটা ডেবিট ডেবিট পাশে, যেটা ক্রেডিট ক্রেডিট পাশে লিখবো। প্রথমে আছে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কিন্তু রেওয়া মিলে আসে না, তিনটা জিনিস আসে না, তার মধ্যে সমাপনী মজুদ আর প্রারম্ভিক ব্যাংক তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল, এগুলো আসে না। তো প্রারম্ভিক মজুদ 34,000 টাকা ডেবিট হবে, কারণ এটা একটা খরচ। সো এখানে লিখবো প্রারম্ভিক মজুদ, ডেবিট পাশে লিখবো 34,000 টাকা, 34,000 টাকা। তারপরে আছে কি ক্রয়, খেয়াল করো ক্রয় কত আছে, 1 লক্ষ টাকা। ক্রয় কিন্তু একটা ব্যয়, ডেবিট, সো এখানে লিখবো ক্রয় 1 লক্ষ টাকা, এটা একটা ব্যয়, ডেবিট হবে। বেতনও একটা ব্যয়, সো ডেবিট হবে 12,000 টাকা, বেতন ডেবিট 12,000 টাকা। তারপরে বেতনের পর আছে পাওনাদার একটা দায়, পাওনাদার কি একটা দায়, 40,000 টাকা, পাওনাদার একটা দায় 40,000 টাকা। তো দায় সবসময় ক্রেডিট পাশে হয়, 40,000 টাকা ক্রেডিট পাশে হবে। আয় ব্যয়, হ্যাঁ আয় ব্যয়, দায় সম্পদ মালিকানা সত্ত্বে, এই হিসাব 5 প্রকারের মধ্যে ব্যয় এবং সম্পদ ডেবিট হয়, আয় এবং দায় ক্রেডিট হয়, আয় এবং দায় ক্রেডিট হয়। তো দায় হচ্ছে ক্রেডিট আর এই তিনটা ছিল ডেবিট, কারণ এই তিনটা ব্যয় ছিল। সো পাওনাদার 40,000 লেখার পরে এখন লিখবো হচ্ছে দেনাদার একটা সম্পদ, এটা ডেবিট পাশে যায় 16,000 টাকা, দেনাদার, দেনাদার সম্পদ ডেবিট পাশে যাবে 16,000 টাকা। ওকে, আমরা এখানে ক্রমিক নং একটা ঘর দেওয়ার দরকার ছিল, হ্যাঁ এখানে ক্রমিক নং একটা ঘর হবে। সো এখানে ক্রমিক নং ঘরটা দিলে ভালো হয়, তাহলে এখানে হচ্ছে 1 নাম্বার, হ্যাঁ এভাবে আমরা লিখতে পারি, চাইলে 1 নাম্বার 2 নাম্বার করে লিখতে পারি। সো এখানে কি লিখবো 1, তারপর এখানে 2 নাম্বার, এখানে 3 নাম্বার, তারপর 4 নাম্বার, 5 নাম্বার, এভাবে নাম্বারিং করে দিব আর কি। সো দেনাদার লিখলাম ডেবিট পাশে। এবার চলো ব্যাংক জমার উদ্বৃত্ত, কিন্তু এটা প্রারম্ভিক না, এটা কি বোঝাচ্ছে, এটা সমাপনী বোঝাচ্ছে, প্রারম্ভিক না। সো 45,000 ডেবিট হয় ব্যাংক জমার উদ্বৃত্ত। সো এখানে লিখবো কি 6 নাম্বার ব্যাংক জমা, 6 নাম্বার ব্যাংক জমা বা ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত 45,000 টাকা, 45,000 টাকা ডেবিট। তারপর আন্তঃফেরত মানে ফেরত আইছে 3,000 টাকা, ফেরত আইছে। তো বিক্রি করলেই তো ফেরত আসে না, ক্রয় করলে ফেরত আসে, ক্রয় করলে তো ফেরত দেই, আর বিক্রয় করলে ফেরত আসে। তো বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত কি ডেবিট, তো 3,000 টাকা ডেবিট হবে। 7 নাম্বার পয়েন্টে বিক্রয় ফেরত, ফেরত, সো ডেবিট পাশে 7,000 টাকা বসবে, বিক্রয় ফেরত বা আন্তঃফেরত বলতে পারো, সরি 7,000 না 3,000 টাকা, এটা 3,000 টাকা। তারপরে আন্তঃফেরত গেল জাহাজ ভাড়া ডক চার্জ, হ্যাঁ আমদানি শুল্ক জাহাজ ভাড়া ডক চার্জ সব আসবে, এটা হচ্ছে 5,000 টাকা, এটা একটা খরচ ডেবিট হবে। জাহাজ ভাড়া 8 নাম্বারে দেই, জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া, তো জাহাজ ভাড়া কত তাহলে 5,000 টাকা, জাহাজ ভাড়া কত, এই যে জাহাজ ভাড়া 5,000 টাকা। সো জাহাজ ভাড়া 5,000 টাকা দিব, এটা একটা ডেবিট, এটা একটা খরচ 5,000 টাকা। তারপরে এখন জাহাজ ভাড়ার পরে কি কি আছে, সরি, তারপর আছে হচ্ছে প্রদেয় বিল আছে, জাহাজ ভাড়ার পর কি আছে, প্রদেয় বিল 20,000 টাকা, এটা একটা দায়। সো এখানে লিখবো প্রদেয় বিল, 8-এর পরে 9, প্রদেয় বিল, হ্যাঁ প্রদেয় বিল কত 20,000 টাকা, প্রদেয় বিল 20,000 টাকা, এটা একটা দায়। সো এখানে 20,000 টাকা ডেবিট পাশে দায়, 20,000 টাকা। তারপরে প্রদেয় বিলের পরে আমরা লিখতে হবে গৃহীত ঋণ, ঋণ গ্রহণ তো একটা দায়, তুমি মানুষের থেকে ঋণ নিছো, তো এটা দায় না, তোমাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে, তো যা ভবিষ্যতে পরিশোধ করতে হবে সেটাই তো একটা দায়। সো কত টাকা 13,000 টাকা, সো গৃহীত ঋণ 13,000 টাকা, গৃহীত ঋণ 13,000 টাকা। ও এটা হচ্ছে দায়, সরি এখানে 20,000ও ক্রেডিট পাশে হবে, দায় 20,000 টাকা, আর 13,000 টাকা গৃহীত ঋণ, এটাও ক্রেডিট পাশে হবে, এটাও কি একটা দায়,
ঠিক আছে। সো এগুলো তো ডেবিট পাশে ছিল, প্রদেয় বিল এবং গৃহীত ঋণ ওটা ক্রেডিট পাশে হবে দায়। ওকে, গৃহীত ঋণের পরে দালান কোঠা একটা সম্পদ, তোমার 10 লক্ষ 50 লক্ষ টাকা দালান কোঠা সম্পদ এটা। সো 55,000 টাকা সম্পদ দালান কোঠা, তাহলে লিখবো দালান কোঠা। দালান কোঠা 55,000 টাকা সম্পদ, এটা ডেবিট পাশে যাবে। তারপরে আছে কি দালান কোঠার পরে আছে বরাদ্দকৃত বাট্টা একটা খরচ, এটা একটা কি খরচ 10,000 টাকা, বরাদ্দকৃত বাট্টা 10,000 টাকা খরচ, তাহলে 12,000 টাকা বরাদ্দকৃত বাট্টা, বরাদ্দকৃত বাট্টা 10,000 টাকা ডেবিট খরচ, এটা কিছু করার নেই, খরচ করতে হবে তাই না, খরচ তো করতেই হবে। তারপরে আছে কি মূলধন একটা ক্রেডিট মালিক দিছে, মূলধন আনয়ন কত 67,000 টাকা, এটা ক্রেডিট হবে, মূলধন আনয়ন ক্রেডিট, মূলধন আনয়ন জাস্ট মূলধন লেখো 67,000 টাকা ক্রেডিট পাশে লেখো, এটা একটা দায়, দায় হওয়ার কারণে ক্রেডিট পাশে যাবে। সো মূলধনের পর আছে কি বিক্রয়, খেয়াল করো বিক্রয় কিন্তু একটা কি আয়, বিক্রয় কি একটা আয় 1,40,000 টাকা, বিক্রয়, বিক্রয় একটা আয় 1,40,000 টাকা, আয় হলে ক্রেডিট পাশে যায় 1,40,000 টাকা। ব্যাস, তারপর আর কি কি আছে, বিক্রয়ের পরে আছে বহি ফেরত, আন্তঃফেরত তো লিখেছিলাম, বিক্রয় করেছিলাম ফেরত আইছে, আর বহি ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় যদি ডেবিট হয় বহি ফেরত ক্রেডিট হবে। কত টাকা আছে 6,000 টাকা। সো বহি ফেরত, বহি ফেরত ক্রেডিট পাশে যাবে 6,000 টাকা। আমি বোঝাতে পেরেছি? শোনো, বহি ফেরত মানে কি, তুমি ক্রয় করে এনেছিলে ফেরত দিয়েছ, তো ক্রয় করে ফেরত দিছো, ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয় করলে আমরা ক্রয় হিসাব ডেবিট লিখি না, তাহলে ক্রয় ফেরতটা কি হবে, মানে বহি ফেরতটা কি হবে, ক্রেডিট হবে 6,000 টাকা। তারপরে আছে কি কি বহি ফেরতের পর আছে মণিহারি একটা খরচ, এটা ডেবিট হবে, মণিহারি 5,000 টাকা, খেয়াল করো মণিহারি 5,000 টাকা, মণিহারি এটা ডেবিট 5,000 টাকা, মণিহারি ডেবিট 5,000 টাকা। তারপরে মণিহারির পর আছে কি কমিশন, কমিশন কি একটা বলো, কমিশন একটা খরচ, কমিশন কি প্রাপ্তি প্রদান লেখা আছে, কমিশন পাইছি না দিছি, নিশ্চয়ই আমরা দিছি, এজন্য লেখা নেই, তার মানে কি এটা একটা খরচ, এটা 9,000 টাকা ডেবিট হবে, কমিশন, কমিশন 9,000 টাকা, 9,000 টাকা ডেবিট হবে। কমিশনের পরে খেয়াল করো সন্দেহজনক দেনা সঞ্চিতি, বলেছিলাম না সন্দেহজনক সকল প্রকার সঞ্চিতি কি হয়, ক্রেডিট হয়। আমি কিন্তু এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি আর প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ডেবিট। তাহলে এই 8,000 টাকা এটা তো একটা সঞ্চিতি তাই না, তো সঞ্চিতি কি হয় ক্রেডিট হয়। তো 17 তারিখ 17 নাম্বারটা অনাদায়ী পাওনাদারের বাট্টা সঞ্চিতি, সরি পাওনাদারের বাট্টা না, সন্দেহজনক দেনা সঞ্চিতি, সন্দেহজনক সঞ্চিতি 8,000 টাকা ক্রেডিট পাশে যাবে। সকল প্রকার সঞ্চিতি ডেবিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি কি হয়, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ডেবিট হয়। তো সকল প্রকার সঞ্চিতির মধ্যে একটা সঞ্চিতি, এই জন্য এটা কি হয়েছে ক্রেডিট পাশে বসছে। তো আমার এখানে সব কাজ কাম কিন্তু আমি ক্লোজ করেছি, এখন আমি কি করব সবগুলো হিসাব করব, ডেবিট পাশে সব হিসাব করব, করে দেখব কত হয়, তারপর ক্রেডিট পাশে সব হিসাব করব, করে দেখব কত হয়। তো এখানে আমি একটু দাগ দিয়ে দেই টাকার পরিমাণটা যেন তুমি বুঝতে পারো, এটার সাথে এটা, এটার সাথে এটা, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার পাওনাদার, ওইখানে এটা হচ্ছে দেনাদার। সো এভাবে আর কি তুমি একটু আইডেন্টিফাই করে নিও খাতায় লিখে, তাহলে তোমার জন্য বুঝতে আরও অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। সো এখন দেখো যদি আমি সবগুলো যোগ করি তাহলে কি হবে, সবগুলো যদি যোগ করি তাহলে কত হবে হিসাব করতে হবে। তো আমি এই যে সিরিয়ালে ডেবিট পাশে যারা আছে না, এই ডেবিট পাশ মানে কি এই ঘর আর হচ্ছে এই ঘর, সবগুলো যোগ করে 2,94,000 হয়। আবার ক্রেডিট পাশ মানে কি এই ঘর একটা আছে আর এই যে এন্ট্রিগুলো সব যোগ করে কত হয় 2,94,000 টাকা হয়। সো এইভাবে আমরা মূলত কাজ করে থাকি, হ্যাঁ, সমাধান করে থাকি এই অমিল। যদি না মিলে তখন কিন্তু আমাদেরকে অনিশ্চিত হিসাব লিখতে হবে এখানে, এটা নিয়ম বলে দিব, হ্যাঁ, কোনো একটা ক্লাসে যখন আমরা এরকম পাবো না তখন বলে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।